নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের উপরে একটি ক্লাস নিয়ে এসেছি। এটাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচও বলতে পারো, বা অন্য দিক থেকে এই একই প্রশ্ন অন্য অনেকভাবে ভাবা যায়, বা এই প্রশ্নটায় অন্যভাবেও দিতে পারতো, উত্তর হবে একই। তো কতভাবে প্রশ্নটাকে দেওয়া যেতে পারে, একটা প্রশ্ন কতভাবে করা যেতে পারে সলভ, বা প্রশ্নটা কতভাবে দিতে পারে, তার উত্তর তো একই হবে, সেগুলো আমি তোমাদের এটা শেখাবো। এবং প্রশ্নটা তোমাদের তুলেছি মাধ্যমিক টেস্ট পেপার থেকে, ঠিক আছে? এটা মাধ্যমিক টেস্ট পেপার থেকে তোলা প্রশ্ন। তো চলো কিভাবে সলভ করা যায় দেখি। দেখো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমাদের আগেও আমি ট্রান্সফরমেশনের সেন্টেন্সের ক্লাসে করিয়েছি, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো একটুখানি ডেফিনেশনটা বলে দিই কীভাবে ব্যাপারটা হয়। বাক্যটাতে প্রশ্নটাতে একটা আন্ডারলাইন করা থাকবে, একটা যে কোনো একটা ওয়ার্ড, ঠিক আছে? যে কোনো একটা ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে, সেটা তো একটা পার্টস অফ স্পিচ হয়। একটা বাক্যে প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্টস অফ স্পিচ হয়। সেটাকে তোমাকে বলবে ব্র্যাকেটে ওই পার্টস অফ স্পিচটা চেঞ্জ করতে হবে, ওই ওয়ার্ডটা পাল্টাতে হবে, পরিবর্তন করতে হবে অন্য কোনো পার্টস অফ স্পিচ দ্বারা। কী পার্টস অফ স্পিচ? সাধারণত যেগুলো দেয় আমি বলি, ভার্ব দিয়ে চেঞ্জ করতে বলতে পারে, অ্যাডজেক্টিভ দিয়ে বলতে পারে, নাউন দিয়ে বলতে পারে, অ্যাডভার্ব দিয়ে বলতে পারে, এইগুলো দিয়েই দেয়, এই চারটের উপরেই দেয়, ঠিক আছে? ভার্বটা বেশি চান্স, ভার্বটা খুব দেয়, ঠিক আছে? চারটের মধ্যে যে কোনো একটা দিতে পারে, তবে ভার্বটা বেশি চান্স। তো পার্টস অফ স্পিচ শুধু চেঞ্জ করলেই হলো না। তুমি ধরো ওই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ জানো, ধরো অ্যাডজেক্টিভ ফর্ম আছে, সেটাকে ভার্ব ফর্মে চেঞ্জ করতে বলেছে, বা ভার্ব ফর্ম আছে সেটাকে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করতে বলেছে। আগে তো তোমার পার্টস অফ স্পিচটা জানতে হবে, এটা তো প্রথম কাজ। তারপরে শুধু ওই পার্টস অফ স্পিচ বসিয়ে দিলেই হলো না, এটা অনেকের ধারণা ওই পার্টস অফ স্পিচটা বসিয়ে দেবো হয়ে যাবে না। একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করলে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচও চেঞ্জ হতে পারে, মানে বাক্যের অন্যান্য ওয়ার্ডেরও অদল বদল হতে পারে, মানে বাক্যটার চেহারাটার পরিবর্তন হয় প্রয়োজন অনুসারে, ঠিক আছে? যে পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে সেই অনুসারে চেঞ্জ হবে। তো সেরকমই একটা বাক্য এখানে তুলেছি। তো চলো দেখো কীভাবে এটাকে তোমরা সলভ করবে। প্রশ্নটা আছে দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল ইজ আনসার্টেন। ছোট্ট প্রশ্ন, দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল, অ্যারাইভেল মানে হচ্ছে পৌঁছানো, অ্যারাইভেল মানে কি? পৌঁছানো। তার পৌঁছানোর সময়, দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল মানে কি? তার পৌঁছানোর সময় ইজ আনসার্টেন। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত। সার্টেন একটা অ্যাডজেক্টিভ, অন্যান্য ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বিচার করে দেবে। তোমাদের একটা ভালো বুদ্ধি বলছি, যা কিছু ইংরেজি পড়বে প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ বিচার করে চলবে। না জানলে, না বুঝলে কোন পার্টস অফ স্পিচ, ডিকশনারি দেখবে, একটা ভালো ডিকশনারি কনসেপ্ট করবে, সেখানে শর্টে মানে অ্যাব্রিভিয়েটেড বা শর্ট ফর্মে পার্টস অফ স্পিচ দেখবে লেখা থাকে। নাউন হলে এন লেখা থাকে, ভার্ব হলে ভি লেখা থাকে, অ্যাডজেক্টিভ হলে এ লেখা থাকে, অ্যাডভার্ব হলে এ ডি লেখা থাকে, প্রিপোজিশন হলে পি আর ই পি লেখা থাকে, এরকমভাবে লেখা থাকে। কনজাংশন হলে সিও এন জে, ঠিক আছে? প্রোনাউন হলে পি আর ও এন। এগুলো জানতে হবে, কিন্তু পার্টস অফ স্পিচের রিলেশন বুঝতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এরিয়া পার্টস অফ স্পিচ। যদি ইংরাজি ভাষাতে দখল পেতে চাও, পার্টস অফ স্পিচের ধারণাও ক্লিয়ার থাকা দরকার। ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে, তো আমি বলেই থাকি, কিন্তু পার্টস অফ স্পিচ, অন্যান্য পার্টস অফ স্পিচগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আটটা পার্টস অফ স্পিচের মধ্যে আমি এটা বলে থাকি যে ভার্ব, ভার্ব মানে আমি কি বোঝাই? ফাইনাইট ভার্ব, মানে যে ভার্ব টেন্সে ঘটনা থাকে সেই ভার্বটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটা তো আগে জানতেই হবে, তবেই তোমার গ্রামারের অন্যান্য রাস্তাও ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখি আমি প্রত্যেকটা ওয়ার্ডের দেখি। টাইম দেখতে পাচ্ছি নাউন ফর্ম আছে, অফ প্রিপোজিশন জানি, হিজ একটা পজিটিভ প্রোনাউন আছে, ঠিক আছে? পজিটিভ প্রোনাউন, প্রোনাউন একটা হিজ, কিন্তু পজিটিভ প্রোনাউন ফর্মে আছে। প্রোনাউনেরও বিভিন্ন ফর্ম আছে, তো এটা পজিটিভ প্রোনাউন। অ্যারাইভেল, অ্যারাইভেল দেখো পৌঁছানো, নাউন ফর্মে। অ্যারাইভেল কি? নাউন ফর্ম। এই অ্যারাইভেল কথাটা তোমরা প্ল্যাটফর্মে শুনে থাকতে পারো, যে কোনো বড় সড়ো প্ল্যাটফর্মে বা যে কোনো প্ল্যাটফর্মে যেখানে ইংলিশে অ্যানাউন্সমেন্ট হয়, সেখানে দেখবে অ্যারাইভেল কথাটা, বিশেষ করে যেখানে মেল ট্রেন এসে হল্ট করে, ঠিক আছে, মানে এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়ায়, সেখানে দেখবে অ্যানাউন্সমেন্ট হয়, দ্য অ্যারাইভেল অফ অমুক ট্রেন অমুক প্ল্যাটফর্মে। দেখবে এই যখন অ্যানাউন্সমেন্টটা হয়, এই অ্যারাইভেল কথাটা উল্লেখ করা হয়। এগুলো লক্ষ্য করবে, যা কিছু ইংরাজি কানে আসবে সেগুলোকে লক্ষ্য করবে, সেখান থেকেও কিছু শেখার চেষ্টা করবে যদি না জেনে থাকো। আর ট্রেন ছাড়ার ক্ষেত্রে কোন ওয়ার্ড ইউজ করা হয়? ডিপার্চার, ঠিক আছে? এটাও জেনে নাও। ডিপার্চার, ডিপার্চার নাউন ফর্ম, ওর ভার্ব ফর্ম কি এটাও জেনে নাও। যা কিছু ওয়ার্ড একটা শুধু পার্টস অফ স্পিচ, ওর সাথে রিলেটেড ওই ওয়ার্ডটার অন্য কী কী পার্টস অফ স্পিচ আছে সেগুলোও জানা উচিত, তবেই তো এই পার্টস অফ স্পিচগুলো আরামসে সলভ করতে পারবে, ঠিক আছে? ডিপার্চারের ভার্ব ফর্ম হচ্ছে ডিপার্ট,
ঠিক একইভাবে অ্যারাইভেলের ভার্ব ফর্ম জানতে হবে, তার কারণ এখানে প্রশ্নটা কি দিচ্ছে দেখো, রিপ্লেস বাই ভার্ব ফর্ম, এরকম প্রশ্ন আসতে পারে। রিপ্লেস মানে পাল্টাও বাই ভার্ব ফর্ম, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করো মানে পাল্টাও ভার্ব ফর্ম দ্বারা, ঠিক আছে? এটা অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, বলে দিতে পারে ইউজ ভার্ব ফর্ম ইউজ করো, ঠিক আছে? অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডটার পরিবর্তে তোমার ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তো ভার্ব ফর্ম কি, অ্যারাইভ, বলে দিলাম অ্যারাইভ, কিন্তু অ্যারাইভ এখানে বসে দিলেই হবে না যে দ্য টাইম অফ ইজ অ্যারাইভ ইজ আনসার্টেন, না, বাক্য কাটা, পার্সাস পিস সঠিক বসালেও হবে না। ওই পার্সাস পিসটা আমি এখানে ভার্ব ফর্ম আনছি মানে এই বাক্যটার অন্যান্য ওয়ার্ডেরও চেহারার অনেক পরিবর্তন হবে, তার কারণ অ্যারাইভ একটা ভার্ব, একটাই এখানে বাক্য আছে দেখতে পাচ্ছি, এই যে বাক্যটা আছে এখানে অলরেডি একটা ভার্ব বিদ্যমান আছে, না ইজ একটা ভার্ব বিদ্যমান আছে, তাহলে একটা ক্লজের মধ্যে তো একটাই ফাইনাইট ভার্ব থাকবে, এটা তো একটাই ক্লজ রয়েছে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো একটা ফাইনাইট ভার্ব বিদ্যমান, তো এইটাকে ভার্ব আনতে হবে। সাধারণত টেন্সের গঠনে ভার্বই অ্যাপ্লাই করতে বলা হয় যখন এইরকমভাবে রিপ্লেস করতে বলা হয়, ঠিক আছে? তো ফাইনাইট ভার্ব যে অ্যাপ্লাই করবো, তাহলে একটা ক্লজে তো দুটো ফাইনাইট ভার্ব হবে না, তাহলে কি করব, তাহলে আর একটা ক্লজ বানাবো। সহজ বুদ্ধি বোঝাতে পারলাম? ক্লজ মানে উপবাক্য বা ছোট বাক্য বলতে পারো বাংলায়, ও পুরো বাক্যের মতনই কাজ করে, কারণ ক্লজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, শব্দের গুচ্ছ যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবেই, ঠিক আছে? ক্লজের ক্লাস আমি ডিটেলসে নিয়েছি, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ঠিক আছে? বিস্তারিত ক্লাস নিয়েছি, ওখানে ক্লজের ধারণা একদম 100% স্পষ্ট হয়ে যাবে যাদের অস্পষ্টতা আছে। আর ক্লজ এমন একটা এরিয়া অস্পষ্টতা বহু স্টুডেন্টসের থাকে, তাও আমি সহজে যতটা পারছি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটাকে ফাইনাইট ভার্ব করলে এই ভার্ব ফর্মটা যদি করি, এটার ভার্ব ফর্ম তো করতে হবে, তাহলে একটা ক্লজে তো দুটো ফাইনাইট ভার্ব হবে না, তাহলে এটাকে আলাদা একটা ক্লজ বানিয়ে নেবো। এই ক্লজটা যেরকম আছে রেখে দেবো, ওটা একটা, এই যে দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল, এই অংশটা দ্য টাইম অফ হিজ অ্যারাইভেল, এটাকে আমি একটা ক্লজ বানাবো, ঠিক আছে? প্রশ্নটা থেকে আমাকে বলেছে ভার্ব ফর্ম ব্যবহার করতে, আর তো ক্লজ বানালে এটাকে ভার্ব ফর্ম ব্যবহার করবো, হয়ে যাবে। এটা একটা ক্লজ, এটা তো একটা ক্লজ হবে কারণ একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে দুটো ক্লজ কি এমনি এমনি বসে যাবে? না, দুটো ক্লজ এমনি এমনি বসবে না, দুটো ক্লজের জন্য আমাদের লিঙ্কার ব্যবহার করার দরকার আছে বা কনজাংশন ব্যবহার করার দরকার আছে। তো কোন কনজাংশন ব্যবহার করবো? সেন্স দেখি, তার পৌঁছানোর সময় অনিশ্চিত, তার মানে কি সেন্স আসছে, একটা সময়মূলক আসছে, সময়মূলক হলে কোন লিঙ্কার ব্যবহার করি? WH, হোয়েন ব্যবহার করি না আমরা? হোয়েন ব্যবহার করতে পারি না সহজে? তাহলে আমি এটা বাংলায় বলতে পারি যে কখন সে পৌঁছাবে অজানা, কখন সে পৌঁছাবে অনিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত, কখন সে পৌঁছাবে অনিশ্চিত, তাহলে কি হয় অনিশ্চিত? কখন সে পৌঁছাবে, ব্যাস। এরকমভাবে আরামসে আমরা এটা করতে পারবো। এখানে আমি অনেক কিছু লিখেছি, এটা আমি পরে বলছি, আগে এই অনুসারে তোমাকে এটা সলভ করে দেখিয়ে দিই, তারপরে ওগুলো কেন লিখেছি আমি বলছি, ঠিক আছে? তাহলে কখন সে পৌঁছাবে লিখবো কি, when he will arrive is uncertain, when he will arrive, তা কি করলাম এখানে? এইটার ভার্ব ফর্ম করলাম, তো ভার্ব ফর্ম শুধু করলেই হবে না, আমাকে একটা ক্লজ বানাতে হবে বললাম, আর ক্লজ, একটা ক্লজ অলরেডি বিদ্যমান, আর একটা ক্লজ আনলে তাহলে একটা লিঙ্কার দরকার, সময়ের মূলক লিঙ্কার কি, ওয়েন, ওই জন্য ওয়েন আনা হলো। এবারে দেখো, একটা ক্লজ মানে বাক্যের মতনই কাজ করে, তার জন্য কি বাক্যের মতো কাজ করলে আগে কর্তা তারপরে ক্রিয়া, তো সাধারণ গঠন সবাই জানা কথা, তো একটা সাবজেক্ট আনতে হবে, তো সাবজেক্ট আনবো করতে গিয়ে ওখানেই আছে এই যে হিজ, তার পৌঁছানোর সময়, তার মানে কি সে পৌঁছাবে, সে কর্তাটা তো তাই, সেই তো কর্তা, তাহলে হিজ পসেসিভ ফর্মে ছিল, ওটাকে সাবজেক্টিভ ফর্মে নিয়ে এলাম, কারণ কর্তা লাগবে আমার, প্রোনাউনটার সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে এলাম, এটা পজিটিভ দরকার ছিল তাই পজিটিভে ছিল, এটা আমার সাবজেক্ট দরকার, তার প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম নিয়ে এলাম। আর সেন্সটা কি, এবার টেন্সটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, কোন মানে ভার্ব ফর্ম তো বলে দিয়েছে ভার্ব ফর্ম করবো, কিন্তু ভার্ব ফর্মটা কোন টেন্সে অ্যাপ্লাই করবো, মানে ফাইনাইট ভার্ব যে করবো সেটা কোন টেন্সে হবে। সেন্সটা কি বলছে, যে তার পৌঁছানোর সময় হলো অনিশ্চিত, তার মানে কি সে কখন পৌঁছাবে অনিশ্চিত, এখনো পৌঁছায়নি, পৌঁছাবে। আর বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স হয় কিনা, এটা বহুবার আমি বলে দেখি সহজ বুদ্ধিতে, বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে? আর সিম্পল ফিউচার গঠন করার একদম সহজ বুদ্ধি, স্যাল বা উইলে পরে ভাবে ডট ফর্ম, স্যাল আর উইল সাবজেক্ট অনুসারে ডিপেন্ড করে, মানে পার্সন ফার্স্ট পার্সন হলে স্যাল বসে সাধারণত, সেকেন্ড অ্যান্ড থার্ড হলে সাধারণত উইল বসে। তো আমার এখানে হি আছে, হি তো থার্ড পার্সন, তার জন্য উইল বসবে। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন, এটাও বলে দিলাম, ঠিক আছে?
তো হি তো থার্ড পার্সন, তারপরে উইল হলো, তাহলে উইল আর আই, এই দেখো এটা ফাইনাইট ভার্ব হলো কি না, সিম্পল ফিউচার টেন্সে হলো। আমার ভার্ব ফর্ম বলেছিল, ভার্ব ফর্ম করেছি, ফাইনাইট ভার্ব হয়েছে, সেন্স তাই আসছে, তাই ডিমান্ড করছে। কখন সে পৌঁছাবে হলো অনিশ্চিত, কখন সে পৌঁছাবে হলো অনিশ্চিত। তা আমাকে বলো, তোমাকে যেটা করতে দিয়েছিল রিপ্লেস বাই ভার্ব ফর্ম, এই আন্ডারলাইন ওয়ার্ডটার ভার্ব ফর্ম ব্যবহার করে বাক্যটাকে পরিবর্তন করতে হবে। তা আমি ভার্ব ফর্ম ব্যবহার করে করলাম, অর্থটা এক রইল কিনা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটাকেই বলে, যে বাক্যের রূপান্তরকরণ হবে, ট্রান্সফর্ম হবে, কিন্তু উইদাউট চেঞ্জিং এনি মিনিং, কোনো রকম মিনিং অর্থ পরিবর্তন করা যাবে না। সেটা হয়েছে। তার পৌঁছানোর সময় অনিশ্চিত, কখন সে পৌঁছাবে হয় অনিশ্চিত, মিনিং এক আছে কিনা, এবং ভার্বটার ফর্মও ঠিকভাবে অ্যাপ্লাই করলাম কিনা, ফিউচারে দরকার ছিল, সেন্সটা ফিউচারে আসছে, ব্যাস। তো সেন্স অনুসারে তোমাকে করতে হবে, কোন টেন্স অ্যাপ্লাই করবো সেটা সেন্স, বাক্যটার প্রসঙ্গ সেটা তোমাকে ইঙ্গিত দিয়ে দেবে, সেই অনুসারে অ্যাপ্লাই করলেই হবে কোন টেন্স অ্যাপ্লাই করবো। আর পার্টস অফ স্পিচটা তো জানতেই হবে, ক্লিয়ার হয়েছে? তো দেখো আমি এই অ্যারাইভেলের ভার্ব ফর্ম করলাম, তার জন্য কত কিছু পরিবর্তন হয়ে গেলো। এই হিজের ই সাবজেক্টিভ ফর্ম আনতে হলো, টাইম আনার দরকার হলো না, তার কারণ ওয়েন এই কথাটা এনেছি, তাই না, ওয়েন এই লিঙ্কারটা এনেছি। আর এই লিঙ্কারটা আনলে আমার আর কোনো দরকার আছে? টাইম, ওয়েন মানে তো সময় বোঝায়, যখন, ওয়েন একটা টাইম বোঝাচ্ছে, যখন বা কখন, তাই না? আর এইটার তো চেঞ্জ করার কোনো দরকার নেই, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এই ক্রাইটেরিয়াটা যেটা প্রশ্নে চাওয়া হয়েছিল সেটা ফুলফিল হলো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ হয়ে গেল। এটাকেই বলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ চেঞ্জ হলো, কোনো রকম অর্থ পরিবর্তন হবে না। ওই পার্টস অফ স্পিচ চেঞ্জ হলে অন্য কিছুও চেঞ্জ হতে পারে, সাধারণত চেঞ্জ হয়। তো একটা পার্টস অফ স্পিচ চেঞ্জ করলে ওই বাক্যের অন্যান্য ওয়ার্ডেরও অদল বদল হয়, মানে ওয়ার্ডেরও পার্টস অফ স্পিচ বা ফর্ম এই সমস্ত চেঞ্জ সাধারণত হয়, সেগুলো সেন্স অনুসারে করতে হবে আমাকে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রসেস। তো শুধু পার্টস অফ স্পিচ জানলে কিন্তু হবে না, এটা যেন মানবে। এইবার আমি লাস্ট তোমাদের বলবো, প্রশ্নের উত্তর তো হয়ে গেছে, এইগুলো আমি যে লিখেছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেটাই এটা প্রশ্ন হয়ে গেল। অবলিক দিয়ে দেখো লিখেছি ফ্রেজ টু ক্লজ। ফ্রেজ টু ক্লজ মানে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড অর্থাৎ শব্দগুচ্ছ, সেটাকে ক্লজে পরিণত করা। ক্লজও গ্রুপ অফ ওয়ার্ডস। ফারাক কী তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে, এটা জেনে নাও। আমি ফ্রেজ আর ক্লজের ক্লাসে ডিটেলসে শিখিয়েছি বললাম, তাও এখানে শর্টে বলে দিই। ফ্রেজে কোনো ফাইনাইট ভাব থাকবে না, একের অধিক ওয়ার্ড শব্দগুচ্ছ, কোনো ফাইনাইট ভাব মানে টেন্সে গঠনের ভাব থাকবে না। আর ক্লজে একটা ফাইনাইট ভাব থাকবেই, যিনি তো বাক্যের মতো কাজ করে, ছোট বাক্য বা উপবাক্য বলে। ক্লজে ফাইনাইট ভাব থাকবেই, একের অধিক ওয়ার্ড ফাইনাইট ভাব থাকবেই 100%। ক্লিয়ার হয়েছে? তো ফ্রেজ থেকে ক্লজ বলছি, এটা কেন বলছি ফ্রেজ থেকে ক্লজ দেখি। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে দেখো তো একটা ফ্রেজ আছে কিনা। এই যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের পোর্শনটা আমি রেখেছি, এটা একটা ফ্রেজ কিনা দেখো তো। এটা তো ফাইনাইট ভার্ব, V1 আছে, টেন্সের গঠনের ভার্ব রয়েছে, এটা অ্যাডজেক্টিভ আনসার্টেন। তো আমি এই যে এই অংশটা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি, এইখানে দেখো তো এটা একটা ওয়ার্ড, 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 এখানে 5টা ওয়ার্ড আছে। আর ফ্রেজের নিয়ম কি? ফ্রেজ কাকে বলে বললাম? একের অধিক ওয়ার্ড, কমপক্ষে দুটো ওয়ার্ড, মোর দ্যান ওয়ান ওয়ার্ড মানে কমপক্ষে দুটো ওয়ার্ড, আরও বেশি ওয়ার্ডও হতে পারে, তো সেটাও আছে। এখানে 5টা ওয়ার্ড আছে। এবং আর কি বললাম, কোনো টেন্সের গঠনের ভার্ব থাকবে না, মানে ফাইনাইট ভার্ব থাকবে না। আছে কোনো ভার্ব আছে? কোনো ভার্বই নেই। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, সেটাও নেই। ফাইনাইট ভার্ব থাকবে না, এটাই হচ্ছে ফ্রেজ। মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড, এবং টেন্সের গঠনের ভাব মানে ফাইনাইট ভাব থাকবে না, এটাকেই বলে ফ্রেজ। তো সেটা হচ্ছে কিনা এখানে বলো, কোনো ফাইনাইট ভাব নেই, অথচ মোর দ্যান ওয়ান ওয়ার্ড মানে ফ্রেজ, এটাকে বলতে পারি। তো ফ্রেজ আছে। এবারে তুমি এইভাবেও এর ভিতরেও ঢুকতে পারো, এটা কি ফ্রেজ। মানে পার্টস অফ স্পিচের ডেফিনেশন যদি তুমি জানো, তো ফ্রেজও বার করে দিতে হবে। একটা ওয়ার্ড একটা বাক্য থেকে যে রূপে কাজ করে তাকে সেই পার্টস অফ স্পিচ বলা হয়। তো এই ফ্রেজটা যে রূপে কাজ করবে, যে রূপে কাজ করবে তাকে সেই ফ্রেজ বলা হবে। তো দেখি কিসের ধর্ম আছে। দেখো এখানে এই ইজ ফাইনাইট ভার্বটার সাবজেক্ট হিসাবে এইটা বসছে কিনা দেখো তো। এই পুরো ফ্রেজটা এই ভার্বটার সাবজেক্ট মানে কর্তা হিসাবে বসছে কিনা। হোয়াট ইজ আনসার্টেন প্রশ্ন আসছে না, ইজ ভার্বটার সাবজেক্ট না এটা। কি হয় অনিশ্চিত, দেখো বোঝাতে পারছি কিনা। কি হয় অনিশ্চিত মানে ইজ ভার্বটার সাবজেক্ট তো একটা দরকার। ভার্বে আসে মানে ক্রিয়া আসে মানে তার তো কর্তা থাকবে, তো কর্তাটা এটা নয় পুরোটা, এই ফ্রেজটা, এটা তো ফ্রেজ বার করে নিলাম, এবং ফ্রেজটা এটা সাবজেক্ট হিসেবে বসছে কার, এই ভার্বটার সাবজেক্ট হিসেবে বসছে। আর সাবজেক্ট অবজেক্ট মানেই তোমাদের কি শিখিয়েছি, নাউনের ধর্ম 100%।
সাবজেক্ট অবজেক্ট মানে কি নাউনের ধর্ম। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে আমরা নাউন ফ্রেজও বলতে পারি। শর্টে লিখছি, হ্যাঁ, নাউন ফ্রেজ। ফ্রেজ তো অবশ্যই কি ফ্রেজ? নাউন ফ্রেজ, কারণ নাউনের মতো কাজ করছে। ইট ডাজ দ্য ওয়ার্ক অফ আ নাউন। ক্লিয়ার? তো এইবারে আমি যে উত্তরটা করেছি দেখো, দ্য when he will arrive is uncertain, এটা তো হলো পার্টস অফ স্পিচ চেঞ্জ, কিন্তু আলটিমেটলি কি হলো দেখো, এই নাউন ফ্রেজটাকে নাউন ক্লজে পরিণত করা হয়েছে। ওই জন্য আমি লিখেছি ফ্রেজ টু ক্লজ। একসাথে কত কিছু শিখতে পারছো দেখো, কত অ্যাঙ্গেলে ভাবা যায়। গ্রামার শেখার মজাই আলাদা। গ্রামার এরকমভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে শেখো, ঠিক আছে? কতভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, কতভাবে কত অ্যাঙ্গেলে ভাবা যেতে পারে। এরকমভাবে যদি ভাবতে পারো, অ্যাপ্রোচ করতে পারো, যে কোনোভাবে সলভ করে দিতে পারবে। সে যেরকমই প্রশ্ন আসুক না কেন আরামসে সলভ করে দিতে পারবে, এবং ভ্যারাইটি বিভিন্নভাবে সলভ করতে পারবে প্রশ্ন অনুসারে। তো এখানে যেটা আমি করলাম আলটিমেটলি, এখানেও তো এই ইজ ফাইনাইট ভার্বটার সাবজেক্ট হিসাবে এই ক্লজটা বসেছে। এ বলবে স্যার এটাকে কেন ক্লজ বলছেন? একটু আগে তোমাদের বোঝালাম না যে এখানে একটা বাক্যাংশের মধ্যে তো মানে ক্লজের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, ওই জন্যই তো আমাকে এটাকে ভার্ব ফর্ম করতে হলো, মানে ফাইনাইট ভার্ব করতে হলো। এই অ্যারাইভেলটা ফাইনাইট ভার্ব ফর্ম করলাম না? আর এই তো বলেই দিয়েছিল ভার্ব ফর্ম করতে। তো দুটো, একটা ক্লজে তো দুটো ফাইনাইট ভার্ব হবে না, ওই জন্য আমাকে আলাদা একটা ক্লজ বানাতে হলো। প্রয়োজন অনুসারে বানাতে হয়েছে, প্রয়োজন ডিমান্ড করছে, সিচুয়েশনই ডিমান্ড করছে, তো সেই জন্য ক্লজ বানিয়েছিলাম। বুঝতে পারলাম? তো ক্লজ যদি আলাদা একটা বানিয়ে নিই, সেখানে আমি একটা ফাইনাল ভার্ব তো রাখতেই হবে। তো অ্যারাইভেলের ভার্ব ফর্ম অ্যারাইভ করে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। সেন্স ডিমান্ড করছে ফিউচার টেন্স, ওই জন্য ফিউচার টেন্সে অ্যাপ্লাই করেছি। বোঝা গেল? তার মানে এটা একটা ক্লজ হয়েছিল না এই পর্যন্ত। when he will arrive, এটা একটা ক্লজ। কি ক্লজ যদি জিজ্ঞেস করো, ক্লজ তো আছে দু রকমের, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, বা তোমরা এইভাবে বলতে পারো প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, দুইভাবেই বলা যেতে পারে। কোঅর্ডিনেট আলাদা করে না বলতেও পারো, তার কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নিয়েই কোঅর্ডিনেট হয়, আলাদা কিছু না কোঅর্ডিনেটটা। তো এগুলোর বিস্তারিত ক্লাস আমি ওই ক্লজের চ্যাপ্টারে নিয়েছি, ক্লজের ক্লাসে নিয়েছি, সেটা তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখবে। এবার এই ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টের মধ্যে তোমরা যদি প্রশ্ন করো এটা স্যার কী ক্লজ, সেটাও বার করা সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। দেখো, ডিপেন্ডেন্টের আর এক নাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে। কী বললাম? সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী স্যার? অল WH ওয়ার্ড, সব জানো, হু, হুইচ, হোয়ার, হোয়েন, হোম, ঠিক আছে? এ সমস্ত আছে। হাউ, অল WH ওয়ার্ডস, দ্যাট, বিকজ, অ্যাজ, ইফ, আনলেস, দো, এগুলো আছে। বুঝে গেল? আরও আছে, এগুলো কয়েকটা ইম্পর্টেন্ট বলেছি। তো এখানে হোয়েন WH এর মধ্যে পড়ছে কিনা, কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজ বার করার উপায় সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হবে, অর্থাৎ লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা যাবে। কি লিঙ্কার? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে ক্লজটা এখানে শেষ হচ্ছে কিনা, কারণ এই যে উইল আরাইভ ফাইনাইট ভার্ব হয়ে গেছে, তারপরের অংশটা নেব না কেন? তার কারণ আবার আর একটা ফাইনাইট ভার্ব চলে আসছে, তো আর একটা ক্লজে তো একের অধিক ফাইনাইট ভার্ব হবে না। মাথা ঢুকলো? সুতরাং এটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? আর প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়ে কী হয়? একটা প্রিন্সিপাল থাকবে আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স হয়, ঠিক আছে? তো আলটিমেটলি এটা একটা ক্লজ হলো, বুঝতে পারলাম? তো এই ক্লজটা কি ক্লজ হলো? দেখো, এই একই আগেরটার মতনই এই ইজ ভার্বটার সাবজেক্ট হিসাবে এইটা বসছে কিনা এই ক্লজটা। আর সাবজেক্ট অবজেক্ট মানে নাউনের ধর্ম একটু আগে বললাম, তার মানে এই ক্লজটাকে আমি নমিনাল বা নাউন ক্লজ বলতে পারি। নমিনাল বা নাউন ক্লজ, ঠিক আছে? নমিনাল বা নাউন ক্লজ, নাউনেরই আর এক নাম নমিনাল। তো নমিনাল ক্লজ বা নাউন ক্লজ বলতে পারি, কারণ এই ক্লজটা নাউনের মতো কাজ করছে, এই ভার্বটার সাবজেক্ট হিসেবে বলছে, ঠিক যেমনি আগেরটা ফ্রেজটা নাউনের মতো কাজ করছিল, ওই জন্য নাউন ফ্রেজ। তার মানে কি আলটিমেটলি এই ফ্রেজটাই ক্লজে পরিণত হলো কিনা, নাউন ফ্রেজটাকে নাউন ক্লজে পরিণত করলাম। ওই জন্যই আমি এই প্রশ্নটাকে লিখেছিলাম ফ্রেজ টু ক্লজ। এই অ্যাঙ্গেলেও ভাবতে পারো, প্রশ্ন আসে এরকম, বুঝে গেল? এরকমও প্রশ্ন আসে। দেখো কতভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর এক। আর একটা লাস্ট লিখেছি সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল হোয়াট ইজ সিম্পল? সিম্পল সেন্টেন্সে একটাই ফায়ার ভার্ব থাকবে, টেন্সে গঠনের ভাব একটাই থাকবে, মানে সেটা যে ক্লজ হবে তৈরি সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? একটু আগে বললাম প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, জটিল বাক্য সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। ক্লিয়ার হয়েছে?
তো এইখানে এই যে প্রশ্নটা এই যে ছিল, এইটার যে উত্তরটা করলাম আলটিমেটলি দেখো সিম্পল থেকে কমপ্লেক্সই হলো। তোমাকে প্রশ্ন এইভাবেও দিতে পারতো। সিম্পল সেন্টেন্স কেন বলছি প্রথমেরটা? কারণ দেখো একটাই ফাইনাইট ভাব আছে, দেখো ইজ একটাই ফাইনাইট ভাব না? এই পুরো বাক্যটাতে একটাই ফাইনাইট ভাব ইজ আছে কিনা বলো? তাহলে একটা ফাইনাইট ভাব একটা বাক্যে থাকলে তাকে কি বাক্য বলবো? সরল বাক্য অর্থাৎ সিম্পল সেন্টেন্স বলবো কিনা বলো? ক্লিয়ার হয়েছে? তার মানে বাক্যটা সিম্পল সেন্টেন্স ছিল, সিম্পল ছিল, ঠিক আছে, সিম্পল। এইবারে এই যে বাক্যটা আমি উত্তরটা হয়েছে এই একই উত্তর, উত্তরটা যে হয়েছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। দুটো যে ক্লজ সেটার প্রমাণ, এটা একটা ফাইনাইট ভার্ব আর এই ক্লজ এটা একটা ফাইনাইট ভার্ব। সাবঅর্ডিনেট কনজাংশন থেকে শুরু করে এখানে যে ক্লজটা শেষ হচ্ছে, ফাইনাইট ভার্ব শেষ হচ্ছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ শেষ হবে কিন্তু বাক্য শেষ হবে এরকম কোনো বাধ্যকতা নেই। ক্লজ ওর জন্য আমি বলছি, বাক্য শেষ হতেও পারে নাও হতে পারে। বাক্য তো এখানে শেষ হচ্ছে, তাহলে এটাকে বলবো নাকি? তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজই পুরোটা হয়ে গেল। আর একটা ক্লজে একটাই ফাইনাইট ভার্ব থাকে, দুটো আছে, মাথা ঢুকলো? সুতরাং আমাকে এখানেই শেষ করতে হবে। এটা একটা ক্লজ বলতে পারি কারণ ফাইনাইট ভার্ব আছে আর সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত আছে, ওই জন্য সাবঅর্ডিনেট ক্লজ। আর বাকিটা প্রিন্সিপাল ক্লজ। তা প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট নিয়ে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই বাক্যটাকে আলটিমেটলি আমি কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি কিনা বলো? ক্লিয়ার হয়েছে? তাহলে বাক্যটা আমরা আলটিমেটলি সিম্পল থেকে কমপ্লেক্সও করেছি। তাহলে একটা প্রশ্ন এটাকে যদি তোমাকে দিত মেক ইট কমপ্লেক্স, একই উত্তর হতো। যদি প্রশ্ন দিত ইউজ নমিনাল ক্লজ বা নাউন ক্লজ, একই উত্তর হতো। আর ইন্টারচেঞ্জ অফ পার্সনস তো রয়েইছে। তো দেখো একটা বাক্যে তিনভাবে প্রশ্ন আসতে পারে, একই তার উত্তর। তো সব রকমভাবে ভাবতে আশা করি তোমাদের শেখাতে পারলাম। আর নমিনাল ক্লজটা আশা করি বুঝতে পেরেছো কোথা থেকে আসছে। ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের এটাও বলে দিই শর্টে, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউনের আর এক নাম নমিনাল, অ্যাডজেক্টিভের আর এক নাম রিলেটিভ, অ্যাডভার্বের আর এক নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? এগুলোরও থিওরি ক্লাস আমি পরবর্তী সময় নিয়ে আসবো। তোমাদের আমি চিন্তা নেই, করাতেই বুঝিয়ে দেবো, একদম প্র্যাকটিক্যাল করাতেই আমি তোমাদের সব শিখিয়ে দেবো। এগুলো একটু যদি আমার কথা শুনে চলো তোমরা আরামসে এগুলো সলভ করতে পারো। গ্রামার নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু আমার কথা শুনতে হবে, যেরকম করে বলছি চলতে হবে। তো তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। আমি সরে গেলাম, স্ক্রিনশট অবশ্যই করে নেবে। তো সময় করে এগুলো চিন্তা ভাবনা করবে, এগুলো নিয়ে একটু ভাববে, একটু টাইম দেবে, তাহলে দেখবে আরামসে হবে। এই টাইপের প্র্যাকটিস করবে, কোশ্চেন ব্যাংক হোক, বাঞ্চ হোক, টেস্ট পেপার হোক, যেখান থেকে হোক। ঠিক আছে? এটা একটা মাধ্যমিকের টেস্ট পেপার থেকে করালাম আজকে। এরকমভাবে করাতে থাকবো, প্র্যাকটিস সেশন নিয়ে আসবো তোমাদের এক এক করে। ঠিক আছে? কোথাও যদি একবার বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা প্রয়োজনে বারবার শুনে নিতে পারো, শেষের সুবিধাও ইউটিউবে আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত রইল।